Hello viewers, welcome to my YouTube channel Dr. Hassanat's lecture. Have you subscribed and pressed the bell icon yet? If not, please do it right now for regular update. Okay, so let's come to the point. Today our topic of discussion is properties of sensory receptors. In the previous lecture, I discussed about the definition and classification of sensory receptors. In today's video, I am going to describe and explain the different properties of sensory receptors. First of all, what are the important properties of sensory receptors? Important properties of sensory receptors include differential sensitivity of receptors and specificity of response. Number 2, receptor potential. Number 3, adaptation. Number 4, intensity discrimination. Number 5, law of projection. These are the 5 most important properties of sensory receptors. আমি এখন এইটার ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমি প্রথম দুইটা প্রপার্টিজ নিয়ে কথা বলবো, যে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি and specificity of response and receptor potential. পরবর্তী এই রিসেপ্টরের পরবর্তী ক্লাসে আমি অ্যাডাপটেশন, ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন এন্ড ল অফ প্রজেকশন নিয়ে কথা বলবো। তাহলে আজকের আলোচনায় যে আমরা যে একটু আগেই দেখলাম যে সেন্সরি রিসেপ্টরের ফার্স্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ, সেখানে আমরা বলেছি ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টরস এন্ড স্পেসিফিসিটি অফ রেসপন্স. So what do you mean by differential sensitivity of receptor? Actually, particular receptor is sensitive to specific stimulus. তার মানে কি, একটা নির্দিষ্ট রিসেপ্টর কিন্তু একটা নির্দিষ্ট স্টিমুলাসকেই সে ডিটেক্ট করতে পারে। As for example, আমরা বলতে পারি যে টাচ receptors only sensitive to touch or pressure, but they are not sensitive to light or sound. ওকে, একইভাবে আমরা বলতে পারি যে রেটিনাতে যে রড এন্ড কোন photoreceptors, they are only sensitive to light, they are not responding to pressure or other type of stimulus. So this is called differential sensitivity. Pain receptor, they are sensitive to painful stimulus, they are not sensitive to visual or auditory or touch. Okay, so this is called differential sensitivity. এখন আমরা যেটা বলবো পরবর্তী অংশে, যে বলছি স্পেসিফিসিটি অফ দ্য রেসপন্স। একটা জিনিস খেয়াল করেন, স্টিমুলাস বিভিন্ন ধরনের হতে পারে। আমরা অলরেডি জানি যে মেকানিক্যাল স্টিমুলাস, কেমিক্যাল স্টিমুলাস, ইলেকট্রোম্যাগনেটিক স্টিমুলাস। ওকে, বাট যে ধরনের স্টিমুলাসই হোক না কেন, সেটা ডিফারেন্ট টাইপ অফ রিসেপ্টর স্টিমুলেটর হবে, কিন্তু রিসেপ্টর কিন্তু আলটিমেটলি তাদের কাজ কিন্তু প্রায় সেম। তারা স্টিমুলাস এনার্জিটাকে তারা কি করতেছে, অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট করতেছে, এবং এই অ্যাকশন পটেনশিয়ালটা তারা সেন্সরি পাথওয়ের মাধ্যমে আপনার ব্রেইনে সেন্ড করে দিচ্ছে। এখন কথা হচ্ছে, তাহলে রিসেপ্টর, ডিফারেন্ট টাইপ অফ রিসেপ্টর স্টিমুলেটেড হলো, ডিফারেন্ট রিসেপ্টর ফর ডিফারেন্ট টাইপ অফ স্টিমুলাস, বাট আলটিমেটলি রিসেপ্টর থেকে ব্রেইনে যে সিগন্যালটা যাবে সেটা হচ্ছে কি, অ্যাকশন পটেনশিয়াল। এবং সব ধরনের নার্ভে কিন্তু অ্যাকশন পটেনশিয়াল কিন্তু ডিফারেন্ট না। হ্যাঁ, অ্যাকশন পটেনশিয়াল ইন জেনারেল দে আর সিমিলার ইন অল নার্ভ। তাহলে কি আমাদের মনে একটা প্রশ্ন আসে না, যে তাহলে হোয়াই স্টিমুলেশন অফ এ টাচ রিসেপ্টর কজেস সেন্সেশন অফ টাচ নট ওয়ান? তার ব্রেন কিভাবে বুঝবে যে এই অ্যাকশন পটেনশিয়ালটা বা এই ইম্পালসটা টাচ সেন্সেশনের, এই ইম্পালসটা এটার লাইট সেন্সেশন, এই ওকে। সো the question is, why does the stimulation of a touch receptor cause a sensation of touch and not of warmth? Similarly, a stimulation of photoreceptor causes a sensation of light and not of hearing. এটাকে বলা হচ্ছে স্পেসিফিসিটি অফ রেসপন্স। একটা রিসেপ্টর যখন স্টিমুলেটেড হচ্ছে, আপনার ব্রেইনে একটা স্পেসিফিক সেন্সেশন কিন্তু পারসেপশন তৈরি হচ্ছে, বাট হাউ? আপনার আলটিমেটলি রিসেপ্টর থেকে কিন্তু ব্রেইনে যাচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তাহলে ব্রেইন সেটাকে কিভাবে এই কোয়ালিটি অফ যে সেন্সেশনটাকে ডিফারেন্সিয়েট করবে, whether it is pain, action potential of pain sensation
or it is the action potential of touch sensation. এইটা বোঝার জন্য এটার আন্ডারে দুইটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আছে। এই প্রিন্সিপাল দুইটা বুঝলে আমরা কিভাবে ব্রেন এই কাজটা করছে বা এই ডিকোডিংটা করবে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারব। একটা হচ্ছে লেভেল লাইন প্রিন্সিপাল, আর একটা হচ্ছে মুলারস ডক্ট্রিন অফ স্পেসিফিক নার্ভ এনার্জিস। খেয়াল করেন এখানে আমি এই ছবিটাতে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন ধরনের স্টিমুলাস এনার্জি দেখতে পাচ্ছেন, যে লাইট, সাউন্ড, স্মেল এটসেট্রা। আবার এই স্টিমুলাসকে ক্যাচ করার জন্য আবার স্পেসিফিক রিসেপ্টর আছে, যেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি। যেমন লাইটের জন্য এখানে আই এর ফটো রিসেপ্টরস আছে, সাউন্ডের জন্য হেয়ার সেল অফ দ্য অর্গান অফ পোর্টি আছে, এটা ইয়ারের ভিতরে আছে। আপনার স্মেল এর জন্য যে বাইপোলার নিউরন অফ দ্য নোজ, বিভিন্ন ধরনের সেন্সরি রিসেপ্টর, তারা স্পেসিফিক রিসেপ্টর, দে উইল রেসপন্ড টু স্পেসিফিক টাইপ অফ স্টিমুলাস। বাট এটা হচ্ছে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি। বাট এরপরে খেয়াল করেন, রিসেপ্টর যেটাই হোক না কেন, এটা ফটো রিসেপ্টর হোক, বা এটা হেয়ার সেল হোক, বা এটা স্মেল রিসেপ্টর হোক, বা এটা একটা টাচ রিসেপ্টর হোক, আলটিমেটলি তারা এই স্টিমুলাস এনার্জিটাকে কিন্তু তারা কিসে কনভার্ট করবে? নার্ভ ইম্পালস, মানে অ্যাকশন পটেনশিয়াল। এবং আলটিমেটলি ব্রেইনে যে সিগন্যাল যেটা যাবে সেটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তাহলে এখন how does your brain will differentiate whether this action potential it is the action potential of touch or pressure or it is the visual impulse? সেটা বোঝার জন্য যে জিনিসটা প্রথমেই আছে একটা হচ্ছে লেভেল লাইন প্রিন্সিপাল, একটা টোপোগ্রাফিক অ্যারেঞ্জমেন্ট। যদি খেয়াল করে দেখেন যে এক একটা সেন্সেশনের জন্য সেন্সরি পাথওয়ে কিন্তু আলাদা, তাদের নিউরন গুলো কিন্তু ডিফারেন্ট। যেমন আপনার ফাইন টাচ পাথওয়ে, এখানকার যে নিউরন গুলো তারা ফাইন টাচ ক্যারি করতেছে। আবার সেটা যাচ্ছে ফাইন টাচ যদি বলি, সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের ডরসাল কলামের দিয়ে যাবে, তাই না? আবার খেয়াল করেন, আমি যদি ক্রুড টাচ বলি, সেটা কিন্তু আবার অ্যান্টেরিয়র কলাম, অর্থাৎ অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, দ্যাটস এ গ্রুপ অফ নিউরন কিন্তু ডিফারেন্ট। আবার আপনি যদি পেইন সেন্সেশনের কথা বলেন, সেটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তার মানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সেন্সেশনের জন্য নার্ভ ফাইবার গুলো কিন্তু স্পেসিফিক। অ্যান্টেরোল্যাটার যদি ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাকের যে নিউরন গুলি আছে, দ্যাট ট্রান্সমিটিং পেইন বা টেম্পারেচার। আপনার ডরসাল কলামের যে গ্রুপ অফ নিউরন আছে, তারা দেখা যাচ্ছে ভাইব্রেশন সেন্স, প্রোপ্রিওসেপশন, এগুলো ক্যারি করতেছে। আবার অ্যান্টেরিয়র কলাম দিয়ে যাচ্ছে দেখা গেল ক্রুড টাচ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে একটা টোপোগ্রাফিক যে অ্যারেঞ্জমেন্ট, যে স্পেসিফিক নার্ভ ফাইবার ট্রান্সমিট স্পেসিফিক মডালিটি অফ সেন্সেশন। তার মানে এক এক ধরনের সেন্সেশনের জন্য এক এক ধরনের নার্ভ ফাইবার। তাহলে আপনার ব্রেন চিন্তা করবে, ব্রেন কিন্তু এটা বুঝবে না যে এটা কি আপনার স্টিমুলেশনটা কি লাইট স্টিমুলেশন ছিল, সাউন্ড বা স্মেল। আপনার ব্রেন দেখবে যে এই যে অ্যাকশন পটেনশিয়ালটা আসলো, এটা কোন দিক দিয়ে আসছে, এটা কি ল্যাটারাল কলাম দিয়ে আসলো, এটা কোন পাথওয়ে দিয়ে আসলো, হুইচ গ্রুপ অফ নিউরন এসে ব্রেনকে স্টিমুলেশন করতেছে, এটা কি এটা ডরসাল কলাম দিয়ে আসছে। তার মানে একটা টোপোগ্রাফিক যে অ্যারেঞ্জমেন্ট, নার্ভ ফাইবারস দে আর অলসো স্পেসিফিক ফর ট্রান্সমিটিং স্পেসিফিক মডালিটি অফ সেন্সেশন, যেটাকে এইটাকে আমরা বলবো লেভেল লাইন প্রিন্সিপাল। একটু পরে আমি জিনিসটা দেখাই দিচ্ছি কিভাবে লিখতে হবে, জিনিসটাকে বুঝে নেন এখান থেকে। এরপরে খেয়াল করেন মুলারস ডক্ট্রিন অফ স্পেসিফিক নার্ভ এনার্জিস। আরেকটা আপনার ব্রেইনে যে আপনার সেন্সেশন অ্যাপ্রিসিয়েট করবে, সেটা আরেকটা বোঝার পদ্ধতি আছে। সেটা হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের যে সেন্সরি পাথওয়ে আছে, তারা কিন্তু ব্রেইনের আলটিমেটলি বিভিন্ন সেন্সরি এরিয়াতে গিয়ে টার্মিনেট করতেছে। অর্থাৎ একটা রিসেপ্টরে যখন আপনার একটা সিগন্যাল জেনারেট হলো, অ্যাকশন পটেনশিয়াল বা ইম্পালস তৈরি হলো, সেটা কিন্তু একটা সার্টেইন সেন্সরি পাথওয়ের মাধ্যমে, যেটা লেভেল লাইন প্রিন্সিপাল হয়ে, এবং ফাইনালি দে উইল টার্মিনেট অ্যাট এ স্পেসিফিক সেন্সরি এরিয়া অফ দ্য ব্রেইন। যেমন আমি ধরেন আপনার ব্রেনের একটা সেন্সরি ভিজুয়াল এরিয়া, আবার একটা এরিয়া আছে অডিটরি এরিয়া, অলফ্যাক্টরি এরিয়া, অর্থাৎ কিছু ফাইবার, নার্ভ ফাইবার, তারা এই ইম্পালস নিয়ে চলে যাচ্ছে ভিজুয়াল এরিয়াতে গিয়ে, এবং ভিজুয়াল এরিয়াতে গিয়ে স্টিমুলেশন করলে দেখা যাচ্ছে আপনার ভিজুয়াল সেন্সেশন হচ্ছে। অডিটরি এরিয়াতে যেগুলো টার্মিনেট করছে, ওটা ওইখানে আপনাকে অডিটরি সেন্সেশন দিচ্ছে। হ্যাঁ, অলফ্যাক্টরি এরিয়াতে গিয়ে আপনাকে স্মেল সেন্সেশন দিচ্ছে। তার মানে আপনি কি ধরনের সেন্সেশন পারসিভ করবেন, বা আপনি কোয়ালিটি অফ আপনার ব্রেইন, কোয়ালিটি সেন্সেশনের যে কোয়ালিটি,
that depends on a specific area of the sensory cortex that is stimulated by a specific sensory pathway. এই যে রিসেপ্টর, সেটার সাথে প্রত্যেকটা রিসেপ্টরের সাথে একটা স্পেসিফিক কি আছে, সেন্সরি পাথওয়ে আছে। এটা গিয়ে ব্রেইনের কোন সেন্সরি এরিয়াকে স্টিমুলেট করতেছে সেটার উপরে ডিপেন্ড করবে যে পারসেপশনটা কি পেইন পারসেপশন হবে, নাকি টাচ পারসেপশন হবে, নাকি লাইট পারসেপশন হবে। এই লটাই হচ্ছে মুলারস ডক্ট্রিন অফ স্পেসিফিক নার্ভ এনার্জিস। বুঝতে পারছেন? তার মানে রিসেপ্টর যে কোডিং সিস্টেম কোড করতেছে সেটা ব্রেইনে গিয়ে ব্রেন এটাকে ডিকোড করতেছে কিন্তু এইভাবে। তাহলে ব্রেন দুইটা এখানে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল দিয়ে কিন্তু সে ওই যে ইম্পালসটা আসছে সেটাকে ডিকোড করে আলটিমেটলি ইন্টারপ্রিট করছে যে ওয়েদার এটা কোন ফাইবার দিয়ে আসছে, কোন কলাম দিয়ে আসছে, ল্যাটারাল কলাম, অ্যান্টিল্যাটারাল সিস্টেম, বা কোন পাথওয়ে সেন্সরি পাথওয়ে দিয়ে আসছে। তার মানে স্পেসিফিক সেন্সরি পাথওয়ে আর স্পেসিফিক ফর ট্রান্সমিট স্পেসিফিক মডালিটি অফ সেন্সেশন। তারপরে আবার দেখছে ব্রেনের কোন এরিয়াতে সেই পাথওয়েটা টার্মিনেট করছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য মুলারস ডক্ট্রিন অফ স্পেসিফিক নার্ভ এনার্জিস। তার মানে সবকিছু আসলে স্পেসিফিক, এক কথাই বলতে পারে স্পেসিফিসিটি। রিসিপ্টর যেমন তারা ডিফারেন্সিয়েট, দে আর সেনসিটিভ টু ডিফারেন্ট টাইপ অফ স্টিমুলাস। আবার রিসিপ্টর থেকে যে সেন্সরি পাথওয়ে চলে গেছে, ডিফারেন্ট সেন্সরি পাথওয়ে, দে আর অলসো স্পেসিফিক ফর ট্রান্সমিটিং স্পেসিফিক মডালিটি অফ সেন্সেশন। এই জন্য পেইন পাথওয়ে আলাদা, টাচ পাথওয়ে আলাদা, অডিটরি পাথওয়ে আলাদা, ভিজুয়াল পাথওয়ে আলাদা। এবং ফাইনালি যে ব্রেনের কোন এরিয়াতে গিয়ে এটা টার্মিনেট করছে সেন্সরি পাথওয়ে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাপ্রিসিয়েশন অফ দ্য মডালিটি অফ সেন্সেশন। ওকে, আচ্ছা, তাহলে এখন জিনিসটা আপনারা এখান থেকে নোট নিতে পারেন যে হোয়াট ইজ লেবেলড লাইন প্রিন্সিপাল। This specificity of nerve fiber for transmitting only one modality of sensation is called the level line principle. Clear? যেমন এটা বোঝানোর জন্য আমি অলরেডি বলেছি the action potential traveling along the fibers that comprise the anterolateral system, especially আমি যদি spinothalamic tract এর কথা মেনশন করি, so that action potential it will be perceived as a pain, whereas the action potential carried over the dorsal column medial lemniscus system, they are distinguished as a touch or pressure or vibration. যেটা একটু আগে বোঝানোর চেষ্টা করছি। This is very simple to understand. This is level line principle. এখন যেটা আমরা মুলারস ডক্ট্রিন অফ স্পেসিফিক নার্ভ এনার্জিস বোঝানোর চেষ্টা করছিলাম, দেখেন type of sensation perceived due to action potential or impulse generated in the receptor. রিসেপ্টরে যে অ্যাকশন পটেনশিয়াল বা ইম্পালস জেনারেট হচ্ছে, এখন এইটার আপনার ব্রেনে কোন ধরনের সেন্সেশনের পারসেপশন তৈরি করবে, দ্যাট ডিপেন্ডস আপন দ্য স্পেসিফিক পার্ট অফ দ্য ব্রেন ইন হুইচ ইটস ফাইবার টার্মিনেট। ওই যে রিসেপ্টর থেকে যে ফাইবার গুলো চলে গেছে সেগুলো ব্রেনের কোন স্পেসিফিক এরিয়াতে গিয়ে টার্মিনেট করতেছে, সেইটার উপরে ডিপেন্ড করবে what will be your perception. যেমন সোমাটোসেন্সরি এরিয়াতে গেলে ইট মে বি বিভিন্ন এরিয়া আছে, সোমাটোসেন্সরি এরিয়া আমরা জানি, হ্যাঁ, পেইনটা কোথায় শেষ হচ্ছে স্পেসিফিক এরিয়াতে, টাচটা কোথায় টার্মিনেট করছে, হ্যাঁ, there is a different area for appreciation of different sensation. So এই মুলারস লকে যদি আপনি আরেকভাবেও বলতে পারেন যে স্পেসিফিসিটি অফ দ্য সেন্সরি পাথওয়ে একেবারে ফ্রম রিসেপ্টর টু দ্য সেন্সরি কর্টেক্স সবকিছুই স্পেসিফিক। এইটাকে আমরা বলছি it has been called Muller's doctrine of specific nerve energies. আমার মনে হয় আমি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে আরেকটা প্রপার্টিস নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, রিটেনে থাকে এখান থেকে কোশ্চেন। তো প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ রিসেপ্টর পটেনশিয়াল। পটেনশিয়াল আমরা তো মেমব্রেন পটেনশিয়াল জানি, সো ইটস সিম্পল যে যখনই অ্যাক্রস দ্য মেমব্রেন যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় সেটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। তাহলে দেখা যাচ্ছে যখন একটা রিসেপ্টরে কোনো ধরনের স্টিমুলেশন দেওয়া হয়, তখন অ্যাক্রস দ্য রিসেপ্টর মেমব্রেন একটা পটেনশিয়াল ডিফারেন্স, একটা পজিটিভ নেগেটিভ ডিফারেন্স তৈরি হচ্ছে বা ডেভেলপ করছে। কখন? যখন আপনি একটা রিসেপ্টরকে স্টিমুলেশন করা হচ্ছে। এই পটেনশিয়ালটাকেই বলা হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল, বা এটাকে আমি জেনারেটর পটেনশিয়াল বলতে পারি। এটা আরো নাম আছে, গ্রেডেড পটেনশিয়াল বলা হয়,
বা আপনি এটাকে প্রি পটেনশিয়াল বলতে পারেন। ওকে, এখন খেয়াল করেন জিনিসটা বোঝানোর জন্য এখানে শুরুতে একটা ছবি দেওয়া হয়েছে, একটা রিসেপ্টরের ছবি এখানে দেখানো আছে। এখানে একটা পেসিনিয়ান কর্পাসল এবং এর সাথে দেখেন এই যে এফারেন্ট যে এন্ডিং আছে একটা নার্ভ ফাইবারের সেন্সরি এন্ডিং অ্যাটাচ আছে। এখন খেয়াল করেন এটা হচ্ছে বিফোর স্টিমুলেশন, এখানে দেখতে পাচ্ছেন যে এর যে মেমব্রেন পটেনশিয়ালটা এখানে দেখানো আছে। এখন হোয়াট উইল হ্যাপেন ইফ এ স্টিমুলাস ইজ অ্যাপ্লাইড টু দিস রিসেপ্টর। ধরেন এই এরিয়াতে পেসিনিয়ান কর্পাসল এরা তো আসলে মেকানো রিসেপ্টর, ধরেন একটা মেকানিক্যাল স্টিমুলেশন দেওয়া হলো and that will cause deformation of the receptor membrane. রিসেপ্টরের মেমব্রেনে যখন ডিফরমেশন হলো তখন এই মেমব্রেনে রিসেপ্টরের মেমব্রেনের কি হলো, পারমিয়াবিলিটি চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি পার্টিকুলারলি যদি আমি বলি সোডিয়ামের পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে, আর সোডিয়াম একটা পজিটিভ আয়ন, তখন কি হবে এই রিসেপ্টরের ভেতরে কিন্তু মেমব্রেনটা ক্রস করে ভিতরে পজিটিভ আয়ন কি করবে, ইনফ্লাক্স হবে। সো রিসেপ্টরের ভিতরে দেখা যাচ্ছে যে পজিটিভিটি বা পজিটিভ চার্জটা বেড়ে গেল। এই যে একটা এটা কি একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, একটা ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল তৈরি হলো, বা এটাকে আমরা ডিপোলারাইজিং পটেনশিয়াল বলতে পারি। বাট এই পটেনশিয়ালটা যে ডিফারেন্স এটা একটা লোকাল, এই ডিফারেন্সের কারণে দেখেন একটা লোকাল কারেন্ট ফ্লো বা একটা সার্কিট তৈরি হয়েছে। এটা কিন্তু প্রপাগেট করবে না, এটা শুধুমাত্র লোকালি এইখানকার একটা লোকাল সার্কিট তৈরি হলো, ফ্লো অফ কারেন্ট ডিউ টু এই যে ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল। ওকে, তাহলে এই ট্রান্সমেমব্রেন পটেনশিয়ালটা ডিপেন্ড করতেছে আপনার স্ট্রেংথ অফ দ্য স্টিমুলাস। যদি স্ট্রেংথ ইনক্রিজ করা হয় তাহলে এটার অ্যাম্পলিটিউড বাড়বে। অ্যাম্পলিটিউড যখন রিসেপ্টর পটেনশিয়ালের অ্যাম্পলিটিউড 10 মিলিভোল্ট ক্রস করবে তখনই কিন্তু ওইটা অ্যাকশন পটেনশিয়াল, অর্থাৎ ওইটা তখন যে অ্যাডজেসেন্ট যে অ্যাফারেন্ট এন্ডিং নার্ভ এন্ডিং এখানকার ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, এবং আপনারা জানেন ভোল্টেজ গেটেড সোডিয়াম যখন ওপেন হবে তখন কিন্তু এটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়ে যাবে। তখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলো এবং অ্যাকশন পটেনশিয়ালটা কিন্তু প্রপাগেট করে। তাহলে ভেরি বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাকশন পটেনশিয়াল এবং রিসেপ্টর পটেনশিয়াল, সেটা হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল এটা একটা লোকাল ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল, এটা প্রপাগেট করে না, বাট অ্যাকশন পটেনশিয়াল প্রপাগেট করে। খেয়াল করছেন? ওকে, তো এটা যদি বুঝে থাকেন এখন আমরা বোঝার চেষ্টা করব যে অলরেডি আমি বলে ফেলেছি যে মেকানিজম অফ ডেভেলপমেন্ট অফ দ্য রিসেপ্টর পটেনশিয়াল, রিসেপ্টর পটেনশিয়াল কিভাবে ডেভেলপ করতেছে। সো ভেরি বেসিক মেকানিজম আই হ্যাভ অলরেডি, আমি এর আগের যে ছবিটা দেখালাম সেখানে অলরেডি আসলে এক্সপ্লেইন করছি, জাস্ট এখন একটু মিলাই নেওয়া যে আসলে যেটা হয় যখন আমরা রিসেপ্টরের স্টিমুলেশন দেওয়া হয় তখন যে রিসেপ্টরের যে মেমব্রেন তার যে পারমিয়াবিলিটি, তার যে আয়ন চ্যানেল ওপেন হয় যে কারণে তার পারমিয়াবিলিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, and the resultant influx of sodium ion causes development of generator or receptor potential. ওই যে সোডিয়াম আয়ন ইনফ্লাক্স এর ভিতরে পজিটিভিটি একটা ডিপোলারাইজিং পটেনশিয়াল তৈরি হচ্ছে, ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল, এইটাকেই আমরা বলবো রিসেপ্টর পটেনশিয়াল বা জেনারেটর পটেনশিয়াল বা গ্রেডেড পটেনশিয়াল, প্রি পটেনশিয়াল বলতে পারেন। ওকে, তাহলে এখন এই যে মেমব্রেনের পারমিয়াবিলিটি চেঞ্জ হলো, এটা কি কারণে চেঞ্জ হতে পারে, যে কোনো ধরনের। আপনি যদি একটা মেকানিক্যাল স্টিমুলেশন জাস্ট যদি বলা হয় যে স্ট্রেচিং, তাহলে ওই মেমব্রেনের আয়ন চ্যানেল ওপেন হবে, ধরেন সোডিয়াম চ্যানেল ওপেন হলো। কেমিক্যাল স্টিমুলাস দিলে ওই একই ভাবেই কিন্তু তারা রিসেপ্টর পটেনশিয়াল তৈরি করতে পারবে, আয়ন চ্যানেল ওপেন করবে। চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু এই আয়ন চ্যানেলের পারমিয়াবিলিটি চেঞ্জ হবে, আয়ন চ্যানেল ওপেন হবে, সোডিয়াম ইনফ্লাক্স হবে, ডিপোলারাইজিং পটেনশিয়াল অর্থাৎ রিসেপ্টর পটেনশিয়াল তৈরি হবে। এক্সেপশন শুধু ইফেক্ট অফ লাইট, লাইটের কারণে রডস এন্ড কোনসে যে আসলে যে পটেনশিয়ালটা তৈরি হয় সেটা সেখানে কিন্তু ডিপোলারাইজিং পটেনশিয়াল হয় না, সেখানে হাইপার পোলারাইজেশন হয়, এটা হচ্ছে এক্সেপশনাল। এটা আমরা যখন ফটো রিসেপ্টরের ট্রান্সডাকশন মেকানিজম পড়বো সেখানে আলাদা করবো। জাস্ট এখানে একটু জেনে রাখেন যে এইখানে যে ফটো রিসেপ্টরের যে যখন লাইটটা এক্সপোজার হবে তখন তাদের এখানে ডিপোলারাইজেশন না হয়, তাদের হয় হাইপার পোলারাইজেশন, মানে নেগেটিভিটি ইনক্রিজ করে। তো যা হোক, ঘটনা আলটিমেটলি বেসিক মেকানিজম হচ্ছে যে মেমব্রেনের একটু পারমিয়াবিলিটিটা অল্টার হচ্ছে, আয়ন চ্যানেল ওপেন হচ্ছে যে কারণে পজিটিভ আয়ন যে ক্যাটায়ন ইনফ্লাক্স হয় ওখানকার একটা লোকাল একটা পটেনশিয়াল বা ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল তৈরি করছে, এটাই হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল বা জেনারেটর পটেনশিয়াল। ওকে, এখন আমরা চলে আসি ক্যারেক্টারিস্টিক্স অফ রিসেপ্টর পটেনশিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্স
জানলে আপনাকে পরীক্ষার সময় যদি থাকে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন রিসেপ্টর পটেনশিয়াল এন্ড অ্যাকশন পটেনশিয়াল, সেটার অ্যান্সার খুব ইজিলি আপনি বলতে পারবেন। আচ্ছা, তো ক্যারেক্টারিস্টিক্স গুলো যাওয়ার আগে আমরা একটু কিছু এক্সাম্পল জেনে নেই যে রিসেপ্টর পটেনশিয়ালের কিছু এক্সাম্পল। হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ রিসেপ্টর পটেনশিয়াল? আমরা বেশ কিছু এক্সাম্পল দিতে পারি। যেমন আমরা যে সিনাপসের ক্ষেত্রে যে পোস্ট সিনাপটিক মেমব্রেনে যে ইপিএসপি এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল তৈরি হয়, এটা কিন্তু এক ধরনের রিসেপ্টর পটেনশিয়াল। ইট ইজ নট ট্রু অ্যাকশন পটেনশিয়াল। রিসেপ্টর পটেনশিয়াল কিন্তু অ্যাকশন পটেনশিয়াল না। ওকে, যেটা একটু পরে আমরা দেখাবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকশন পটেনশিয়াল এন্ড রিসেপ্টর পটেনশিয়াল। ওকে, তো এক্সাম্পল গুলো যেটা বলছিলাম যে ইপিএসপি, এটা কিন্তু আপনার রিসেপ্টর পটেনশিয়াল। অনেক সময় এক্সামে ভাইভাতে জিজ্ঞেস করে রিসেপ্টর পটেনশিয়ালের কিছু এক্সাম্পল বলেন, তো আমরা ইপিএসপি এর কথা বলতে পারি। দেন আমরা বলতে পারি যে নিউরোমাসকুলার জাংশনে যে এন্ড প্লেট পটেনশিয়াল তৈরি হয়। আপনারা মাসেল কন্ট্রাকশনের স্টেপ পড়েছেন, সেখানে যখন দেখছেন যে অ্যাসিটাইলকোলিন নার্ভ এন্ডিং থেকে রিলিজ হলো, মাসেলের মেমব্রেনিক রিসেপ্টরে বাইন্ড করবে, তখন ওখানে শুরুতে একটা এন্ড প্লেট পটেনশিয়াল তৈরি হয়। এই যে যেটা এখানে ইপিপি লিখেছি, এটাও কিন্তু এক ধরনের রিসেপ্টর বা লোকাল পটেনশিয়াল, নন প্রোপাগেটেড পটেনশিয়াল। ওকে, এছাড়া আরেকটা উদাহরণ দিতে পারি আমরা এসএ নোডের ক্ষেত্রে দেখেছি যে প্রি পটেনশিয়াল, ওটাও কিন্তু এক ধরনের রিসেপ্টর পটেনশিয়াল, বা ওইটাকে আমরা বলতে পারি যে গ্রেডেড পটেনশিয়াল বা জেনারেটর পটেনশিয়াল বলতে পারি। ওকে, প্রি পটেনশিয়াল। তাহলে এখন আমরা একটু স্পেসিফিক্যালি যে একটা রিসেপ্টর পটেনশিয়ালের হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিসেপ্টর পটেনশিয়াল বা বৈশিষ্ট্যগুলো কি কি দেখে নিই। এক নম্বর কথা হচ্ছে রিসেপ্টর পটেনশিয়ালের রেসপন্সটা হচ্ছে গ্রেডেড রেসপন্স। এই জন্য এটাকে গ্রেডেড পটেনশিয়ালও বলা হয়। সেটা কেমন? রিসেপ্টর পটেনশিয়াল কেন গ্রেডেড? কারণ হচ্ছে আপনি যখন রিসেপ্টরের যে স্টিমুলেশনের যে ইন্টেন্সিটি যখন ইনক্রিজ করবেন, তখন এই রিসেপ্টর পটেনশিয়ালের অ্যামপ্লিটিউড ও ইনক্রিজ করবে। ওকে, বা আপনার যদি যে স্টিমুলেশন দেওয়া হচ্ছে সেটার স্ট্রেংথ বা ভেলোসিটি ইনক্রিজ করা হয়, তাহলে এই রিসেপ্টরের যে ভোল্টেজ বা ট্রান্সমেমব্রেন যে পটেনশিয়ালটার কথা বলছি, এটার অ্যামপ্লিটিউড বা ভোল্টেজটা ইনক্রিজ করবে। তার মানে এটা গ্রেডেড, যে ইন্টেন্সিটি অফ দ্য স্টিমুলাস যদি ইনক্রিজ করে, রিসেপ্টর পটেনশিয়ালের ভোল্টেজ বা অ্যামপ্লিটিউডও ইনক্রিজ করবে। সো দিস টাইপ অফ রেসপন্স ইজ কল্ড গ্রেডেড রেসপন্স। এখানে এই অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স। অ্যাকশন পটেনশিয়াল কিন্তু নন গ্রেডেড, অর্থাৎ অ্যাকশন পটেনশিয়ালের সোজা কথা হচ্ছে আপনার যদি স্টিমুলাস অ্যাডিকুয়েট হয়, অ্যাকশন পটেনশিয়াল যেটা ফুলি রেসপন্স করবে, আর স্টিমুলেশন যদি ইনঅ্যাডিকুয়েট হয় মোটেও রেসপন্স করবে না। এমন না যে ইন্টেন্সিটি বাড়াইলে অ্যাকশন পটেনশিয়ালের স্ট্রেংথ বেশি হবে, অ্যামপ্লিটিউড বেশি হবে, তা কিন্তু না। ওকে, তাহলে এখান থেকে আমরা অ্যাকশন পটেনশিয়াল এবং রিসেপ্টর পটেনশিয়াল একটা ডিফারেন্স পেয়ে গেলাম। সেটা হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল হচ্ছে গ্রেডেড, অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে নন গ্রেডেড। রিসেপ্টর পটেনশিয়াল do not follow all or none law, but action potential obey or follow all or none law. জিনিসটা বোঝা গেল? দুইটা ডিফারেন্স কিন্তু এখান থেকে হয়ে গেল আমাদের। আচ্ছা, তাহলে আমরা যে বলি, আপনারা প্রশ্ন করতে পারেন স্যার তাহলে যদি স্টিমুলেশন ইন্টেন্সিটি যদি বাড়ায় তাহলে তো রেসপন্সটা ইনক্রিজ করে, এটা কিভাবে? আসলে হয় কি, রেসপন্সটা ইনক্রিজ করে কিভাবে? আপনি যদি স্ট্রেংথ অফ স্টিমুলাস ইনক্রিজ করলে, যেহেতু রিসেপ্টর পটেনশিয়াল গ্রেডেড, তাহলে রিসেপ্টর পটেনশিয়ালের অ্যামপ্লিটিউড ইনক্রিজ করবে। রিসেপ্টর পটেনশিয়ালের অ্যামপ্লিটিউড যদি ইনক্রিজ করে, অ্যাকশন পটেনশিয়ালের স্ট্রেংথ কিন্তু সেম থাকবে, কিন্তু যেটা হবে অ্যাকশন রিসেপ্টর পটেনশিয়াল যত বাড়তে থাকবে বা রিসেপ্টর পটেনশিয়ালের ভোল্টেজ বা অ্যামপ্লিটিউড যত বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্সি অফ অ্যাকশন পটেনশিয়াল বাড়তে থাকবে, নাম্বার অফ অ্যাকশন পটেনশিয়াল বেশি বাড়বে, কিন্তু অ্যাকশন পটেনশিয়ালের স্ট্রেংথ বা অ্যামপ্লিটিউড কিন্তু একই থাকবে। এমন না যে একটা অ্যাকশন পটেনশিয়াল দুর্বল হবে আর একটা অ্যাকশন পটেনশিয়াল স্ট্রং হবে, এরকম তো অ্যাকশন পটেনশিয়াল না। আমার মনে হয় আমি জিনিসটা বোঝাতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এখন যেটা বলবো, আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ রিসেপ্টর পটেনশিয়াল, দ্যাট ইজ আ সামেশন। সামেশন দ্যাট মিন্স ফ্রম দুইটা স্টিমুলেশন থেকে যদি দুইটা পয়েন্টের যে রিসেপ্টর পটেনশিয়াল দ্বারা যদি পাশাপাশি থাকে, হ্যাঁ অ্যাডজেসেন্ট দুইটা পয়েন্টে যদি স্টিমুলেশন করা হয়, দুইটা লোকালাইজ যে রিসেপ্টর পটেনশিয়াল তৈরি হবে, দে ক্যান বি অ্যাডেড, এবং দুইটা পটেনশিয়াল অ্যাড হতে পারবে। এটা কি বলা হচ্ছে সামেশন, তার মানে 2 + 2 = 4।
এবং এভাবেই কিন্তু দেখেন ইপিএসপি কখন অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট হতে পারে, নাম্বার অফ ইপিএসপি, ইপিএসপি এর সাব থ্রেশহোল্ড, বাট যখন নাম্বার অফ ইপিএসপি বা নাম্বার অফ রিসেপ্টর পটেনশিয়াল তারা সামেশন যখন হবে এন্ড তখন তারা একটা থ্রেশহোল্ড ভোল্টেজে যখন পৌঁছে যাবে তখনই কিন্তু অ্যাকশন পটেনশিয়াল ইনিশিয়েট হবে। তার মানে কি, অ্যাকশন পটেনশিয়াল কিন্তু সামেশন হয় না, কিন্তু রিসেপ্টর পটেনশিয়াল সামেশন হয়ে এক থ্রেশহোল্ড ভোল্টেজ যখনই অ্যাচিভ করবে তখনই কিন্তু অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে। তারপরে অনেক সময় প্রশ্ন করে রিসেপ্টর পটেনশিয়াল বা এইভাবে প্রশ্ন করে যে ইপিএসপি কি অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট হতে পারে? হ্যাঁ পারে। কখন অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট হবে? যখন এই থ্রেশহোল্ড ভোল্টেজ 10 মিলিভোল্ট, রিসেপ্টরে মনে রাখবেন যে থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 10 মিলিভোল্ট, যখন নাম্বার অফ রিসেপ্টর পটেনশিয়াল বা নাম্বার অফ ইপিএসপি তারা সামেশন হয়ে এই থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করে যাবে তখনই কিন্তু তারা অ্যাকশন পটেনশিয়াল। তাহলে উত্তরটা হবে ইয়েস, বাই দ্য প্রপার্টিজ অফ দ্য সামেশন। এই প্রপার্টিজ এর মাধ্যমে কিন্তু রিসেপ্টর পটেনশিয়ালটা অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট হবে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তাহলে এইটা দিয়েও আমরা একটা অ্যাকশন পটেনশিয়াল এবং রিসেপ্টর পটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স করতে পারি যে রিসেপ্টর পটেনশিয়াল সামেশন হয় কিন্তু অ্যাকশন পটেনশিয়াল সামেশন হয় না। ওকে, আচ্ছা এখন আসেন রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিসেপ্টর পটেনশিয়ালের কোনো রিফ্র্যাক্টিভ পিরিয়ড নাই, যখন স্টিমুলেশন দিবেন তখনই। আপনি যদি পর খুব রিপিটেড যত দ্রুতই বা ইন্টারভেলটা দুইটা স্টিমুলেশনের ইন্টারভেল যতই কম হোক না কেন রিসেপ্টর পটেনশিয়াল কিন্তু ডেভেলপ করবে, তার মানে সেখানে কোনো রিফ্র্যাক্টরি পিরিয়ড নাই। বাট আমরা জানি অ্যাকশন পটেনশিয়ালের কিন্তু রিফ্র্যাক্টিভ পিরিয়ড আছে, যদিও সেটা খুব মিনিমাম। ইন কেস অফ নার্ভের ক্ষেত্রে 1 মিলি সেকেন্ড, শুধুমাত্র কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে একটু বেশি, একটু লম্বা টাইম প্রলং 300 মিলি সেকেন্ড। তাহলে রিফ্র্যাক্টরি পিরিয়ড দিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, এটা দিয়ে আমরা ডিফারেন্স করতে পারি যে রিসেপ্টর পটেনশিয়াল দেয়ার ইজ নো রিফ্র্যাক্টরি পিরিয়ড, বাট ইন কেস অফ অ্যাকশন পটেনশিয়াল দেয়ার ইজ রিফ্র্যাক্টরি পিরিয়ড। আমার মনে হয় বোঝাতে পেরেছি। এবার আসেন, রিসেপ্টর পটেনশিয়ালটা হচ্ছে লোকাল রেসপন্স, মানে লোকালি যে ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল, যেটা শুরুতে আমরা ডেফিনেশনই বলেছি, যে কারণে ইট ক্যানট বি প্রপাগেটেড, এটা প্রপাগেটেড হতে পারে না, বাট অ্যাকশন পটেনশিয়াল কিন্তু প্রপাগেটেড হতে পারে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, এটা দিয়ে আমরা কিন্তু অ্যাকশন পটেনশিয়ালের সাথে একটা ডিফারেন্স করতে পারি যে অ্যাকশন পটেনশিয়াল ইজ এ প্রপাগেটেড বাট রিসেপ্টর পটেনশিয়াল নন প্রপাগেটেড বা লোকাল রেসপন্স। ওকে, তো খেয়াল করেন যে কিভাবে একটা রিসেপ্টর পটেনশিয়াল, আবারও বলছি যে অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট হতে পারে when the receptor potential rises above the threshold level above the 10 millivolt। আইদার আপনি স্ট্রেংথ অফ স্টিমুলাস যখন ইন্টেন্সিটি যখনই বাড়বে আস্তে আস্তে রিসেপ্টর পটেনশিয়ালের অ্যামপ্লিটিউড বাড়তে থাকবে, বাড়তে, অথবা যদি নাম্বার অফ স্টিমুলাস অ্যাপ্লাই করা হয়, যে কতগুলো রিসেপ্টর পটেনশিয়াল তারা সামেশন হয়ে যদি এই 10 মিলিভোল্টকে ক্রস করতে পারে তখনই কিন্তু এই মেমব্রেন পটেনশিয়ালটা তখন ফায়ারিং লেভেলে চলে আসবে and it will fire, that means it will produce action potential which is propagated in the nerve fiber। আরেকটা জিনিস জেনে রাখেন যে রিসেপ্টর পটেনশিয়ালের যে আমরা তো বলছি যে রিসেপ্টর পটেনশিয়াল হচ্ছে গ্রেডেড রেসপন্স, তার মানে ইন্টেন্সিটি অফ স্টিমুলাস যত বাড়াবো রিসেপ্টর পটেনশিয়ালের অ্যামপ্লিটিউড তত বাড়বে। তাহলে সেই ম্যাক্সিমাম রিসেপ্টর পটেনশিয়ালের অ্যামপ্লিটিউড কত? সেটা হচ্ছে 100 মিলিভোল্ট। যখন রিসেপ্টরের মেমব্রেন ম্যাক্সিমাম বা অপটিমালি সোডিয়ামের পারমিয়েবল থাকবে তখনই কিন্তু এই 100 মিলিভোল্ট তারা অ্যামপ্লিটিউড অ্যাচিভ করতে পারবে এবং এই মিলিভোল্টের অ্যাকশন পটেনশিয়ালের ফ্রিকোয়েন্সি খুব বেশি হবে। ওকে, তো আমার মনে হয় আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি। তো আজকে আমি দুইটা প্রপার্টিস নিয়ে কথা বললাম। নেক্সট লেকচারে আমি বাকি যে তিনটা, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, আর একটা হচ্ছে ইন্টেন্সিটি ডিসক্রিমিনেশন, যেটার আন্ডারে আমরা ওয়েবার-ফেকনার লটা এক্সপ্লেইন করব, আর লাস্টলি হচ্ছে ল অফ প্রজেকশন, এটাকে ডেসক্রাইব করব। তো আশা করি আমার আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আলোচনা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আবারও অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব and press the bell icon to get the regular update about my channel. So thank you very much. That's all for today.